কালীগঞ্জ উপনির্বাচনের ফল ইতিমধ্যে যা বোঝা যাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ প্রায় জয়ের দিকে এগিয়ে গেছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। দাদা, প্রথমে যে প্রশ্নটা রাখবো, কালীগঞ্জ উপনির্বাচনের যে ফল, কি বলবেন যে কি কারণে এই জয়? কারণ তো অনেকগুলো আছে, কোনো একটা সিঙ্গেল কারণে হয় না। একটা মালা যেমন একটা পুঁতি দিয়ে হয় না, অনেকগুলো পুঁতি দিয়ে একটা মালা তৈরি হয়, তেমন একটা জয়ের পেছনে অনেকগুলো কারণ থাকে। এই জয়ের একটা কম্পোনেন্ট যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আরেকটা কম্পোনেন্ট যেমন তৃণমূল কংগ্রেসের সরকারের সামাজিক প্রকল্প, আরেকটা কম্পোনেন্ট যেমন তৃণমূল কংগ্রেসের সংগঠন, চতুর্থ এবং মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্চম কম্পোনেন্ট হচ্ছে শুভেন্দুর মতো অপদার্থ একজন বিরোধী নেতা, ষষ্ঠ কম্পোনেন্ট হচ্ছে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তি এবং বাঙালি বিরোধী শক্তি, এবং শেষ কম্পোনেন্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে গিয়ে নিয়মিত আক্রমণ করা। এই সব কটার রেজাল্ট হচ্ছে এই জয়। এবং এইটা তো প্রথম নয়, আরজিকর পিরিয়ডে আমাদের বিরুদ্ধে প্রচুর কুৎসা হলো, ফেক নিউজে রমরমা করা হলো, মিথ্যাচার রটানো হলো, একটা দুঃখজনক ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রগরগে সিনেমার গল্পের মতো করে স্টোরি ছাড়া হলো, আমাদের সেই বোনটার সম্মানের কথা কেউ ভাবলো না, এবং এমনভাবে হাওয়া তুলে দেওয়া হলো যে মানে একটা ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সরকার পতন হয়ে যাবে। তার ঠিক 1.5-2 মাসের মাথায় মেদিনীপুর, বাগদা ইত্যাদি জায়গায়, রানাঘাট দক্ষিণে আমরা উপনির্বাচন দেখেছি, সেখানেও ফলাফল আমরা দেখেছি, আজকেও আমরা ফলাফল দেখছি। ফলে অ্যাজ হোল আপনি যদি রেজাল্টগুলো দেখেন তাহলে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজকের দিনে বাংলার মানুষকে বিকৃত এবং বিকৃত রিফলা এবং এই দু ধরনের খবর দিয়ে কিংবা এই দু প্রকারের সংবাদ মাধ্যম ব্যবহার করে কিংবা টাকা ছড়িয়ে দাঙ্গা করে পোলারাইজেশন করে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে দমানো সম্ভব না। কারণ তৃণমূল কংগ্রেসের রুটটা ওই বিরাট বটগাছের মতো, ওপরটা বড় দেখতে পাচ্ছেন, সেটা দেখে হয়তো ভাবছেন, কিন্তু তার নিচের শেকড়টা, ওই ওপরে গাছটা যতটা চওড়া তার চাইতে অনেক বেশি চওড়া। দাদা, এই কালীগঞ্জ উপনির্বাচনের আগে আমি ওই এলাকায় গিয়েছিলাম খবর করতে, বিভিন্ন স্টোরি করতে। তো সেখানে একটা সাধারণ মানুষ অভিযোগ তুলেছিল যে নাসিরউদ্দিন আহমেদ, যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, তিনি কৃষ্ণনগরে যে বাড়িটাতে থাকতেন সেটা নাকি ওয়াকফ সম্পত্তির অধীনে ছিল, এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি একাধিক মাস ধরে সেটার ভাড়া মেটাচ্ছিলেন না, এবং তিনি একটি ল কলেজ তৈরি করিয়েছিলেন ওই নদিয়া জেলাতে, সেটাও ওয়াকফ, একটা কবরস্থান ওয়াকফ সম্পত্তির ওপরে। তো তিনি রাজ্যের ওয়াকফ বোর্ডের একজন সদস্য ছিলেন। তো এই অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছিল। আমি তোমাদের ওই কভারেজটা দেখেছি, এবং সরি টু সে, ওটা সাধারণ মানুষ বলেনি, সিপিএমের লোকেরা বলেছিল। তুমিও এটা ভালো মতো জানো, সিপিএমের মিটিং থেকে এই বক্তব্যটা রাখা হয়, এবং ওই সিপিএমের ওই এলাকাতে যে ক্রাউড জমেছিল সেই ক্রাউডের মধ্যে থেকে 2-1 এই বক্তব্যটা সিপিএমের বক্তব্য শুনে রেখেছে। কোনো সাধারণ মানুষের বক্তব্য এটা নয়। কোনো সাধারণ মানুষের বক্তব্য হলে বাম কংগ্রেস জোটেরই করুণ দশা হতো না। লোকসভা নির্বাচনে তারা 18% ভোট পেয়েছিল, এবার কমে কত 14 না 15% হয়েছে। কেন কমলো? কেন 3% কমলো কেন? তো আমি আবার বলছি, এই সমস্ত একজন মৃত মানুষকে পার্সোনালি অ্যাট্যাক করে কেউ যদি মনে করে ভোটের তরি পার করব, আচ্ছা আচ্ছা বলো তো, কখন এগুলো ইস্যু হয়? কখন ধর্ম ইস্যু হয়? কখন কোন প্রাক্তন বিধায়ক, প্রয়াত হয়ে যাওয়া বিধায়ক, তিনি কৃষ্ণনগরে যেখানে থাকতেন সেটা কার সম্পত্তি? এগুলো তখনই ইস্যু হয় যখন আমি উন্নয়নকে কাউন্টার করতে পারছি না, যখন আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো বিকল্প নেই, যখন আমি কোনো বাচ্চা মেয়েকে ডেকে বলতে পারবো না, এই জানিস তো মমতা ব্যানার্জি তোকে যে কন্যাশ্রীটা দিয়েছেন ওটা নিস না, ওটা খুব বাজে জিনিস। যখন আমি যে বাচ্চাটা মিড ডে মিলে আজকে সপ্তাহে একদিন মুরগির মাংস পাচ্ছে তাকে ডেকে বোঝাতে পারবো না যে বাবা ওটা খাস না, ওতে বিষ আছে, আমি যখন এগুলো করতে পারছি না, তখন আমাকে প্রয়াত বিধায়ককে ব্যক্তিগত আক্রমণ, মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণ, চোর চোর করে চিৎকার, এই সমস্ত দিকে যেতে হয়। আর আমি আবার বলছি, বাংলার মানুষ এই ধরনের পলিটিক্সকে রিজেক্ট করছে আজকের দিনে, এটা বিরোধীদেরকে বুঝতে হবে। কিন্তু দাদা, এই ফিরাদ হাকিম এবং জুন মালিয়া যে রাস্তা দিয়ে প্রচার করতে গিয়েছিল সেখান থেকে তো তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। তো যেহেতু আপনি বলছেন যে উন্নয়ন, আমি একটা কথা বলছি, গো ব্যাক, দেখো আমি একটা কথা বলি, সাধারণ, আমিও তো নির্বাচনে লড়েছি, গত বছর আমি তমলুকে কন্টেস্ট করি, সেখানে বহু জায়গায় যেখানে ভোট চাইতে গেছি, আমাদের এলাকা স্ট্রং এলাকা, সেখানকার মানুষ অভিযোগ করেছে দাদা রাস্তাটা, এই রাস্তাটা অনেক দিন ধরে খারাপ,
বা আমাদের এখানে জল জমার প্রচুর সমস্যা। কোলাঘাটের একটা পার্ট আছে যেখানে ধরো এই যে এখন বাঁধ খুলে দিল, বাঁধ খুলে যে ঘাটালে জল জমেছে, কোলাঘাটের একটা পার্টেও জল জমে, সেখানে মানুষ আমাদের অভিযোগ করেছে। এগুলো অভিযোগটা তারা তাদের রাজনৈতিক প্রতিনিধিদের কাছে করবেই। এটাই মানুষের সঙ্গে একজন রাজনৈতিক নেতার সম্পর্ক। সাধারণ মানুষের কাজ শুধু ভোট দেওয়া নয়, নিজের প্রকৃত যেটা প্রাপ্য সেটা না পেলে তারা আঙুল তুলবে হাজারবার। আর পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ হচ্ছে না আমাদের অভিভাবক, আমরা হচ্ছি সাধারণ মানুষের চাকর। আমরা নিজেদেরকে এই জায়গাতে মনে করি। ফলে সাধারণ মানুষ 4 বার অভিযোগ জানাবেন, 10 বার জানাবেন, ওটা শোনার জন্যই তো আমরা গেছি। শুনবো, শুনে যদি মানুষ সুযোগ দেন সেটাতে কাজ করব। কাজ করতে যদি না পারি পরের বার মানুষ তাড়িয়ে দেবেন। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ডেমোক্রেসি, না? যে আপনি যাচ্ছেন, ডেমোক্রেসিতে মানুষ পার্টিসিপেট করছে, আপনার কিছু প্রতিশ্রুতিতে মানুষ সাড়া দিচ্ছে, ভোট দিচ্ছে, পরে যদি কাজ করতে না পারেন 5 বছর পরে সরিয়ে দিচ্ছে। দ্যাট ইজ দ্য সিস্টেম। কিন্তু ফিরহাদ হাকিমরা যে গেছিলেন, তাতে কিছু মানুষ যদি রাস্তাঘাট নিয়ে অভিযোগ করেন, দ্যাটস কোয়াইট ন্যাচারাল। কিন্তু গো ব্যাক স্লোগান কারা তুলেছে? সাধারণ মানুষ কি গো ব্যাক স্লোগান তুলেছে, নাকি তারা পলিটিক্যাল এন্টিটি? আচ্ছা, আমি একটা কথা বলছি, কালকে সিপিএমের নেতারা ধরো পশ্চিমবঙ্গের যে প্রান্তে যাবে, আমাদের কি ক্ষমতা নেই 5টা করে মহিলা বা 5টা করে পুরুষ তাদের দেখলেই গো ব্যাক বলবে? ক্ষমতা নেই? আছে তো। যদি হাতে পতাকা না থাকে তুমি বুঝতে পারবে তারা কোন দল করে? তো একটা গো ব্যাক স্লোগান দেওয়ার উপরে কিছু ডিপেন্ড করে না। যে বুথ থেকে গো ব্যাক স্লোগান দিয়েছে, তুমি তো বলছো ওখানে প্রচার করেছো, তো তোমাকে আমি অনুরোধ করবো তুমি হাউয়ের মাইক মানে প্রচার কভার করেছো, সরি, ওই হাউয়ের মাইক নিয়ে তুমি আরেকবার যাও তোমার চ্যানেলের থেকে পারমিশন নিয়ে, যে বুথে গো ব্যাক হয়েছে ওই বুথের রেজাল্ট একবার দেখো। কিন্তু দাদা ওই যে রাস্তাটাই ওই রাস্তাটাতে পার্টিকুলারলি আমি খবর করেছিলাম। না, সত্যি খারাপ অবস্থা। আমি তো বলছি রাস্তার খারাপ অবস্থা। এবং শুধু ওটা নয়, পশ্চিমবঙ্গে বহু জায়গাতেই আছে রাস্তার একটু প্রবলেম তৈরি হয়েছে, এটা নিয়ে কোনো অস্বীকার করছি না। শোনো, আমি একটা কথা বলি, ধরো তুমি একটা ব্রিজ বানাচ্ছ, এটা একটা এককালীন ডেভেলপমেন্ট, তুমি তৈরি করে দিলে, এখন শুধু মেনটেনেন্স, বাকি অনন্তকালের জন্য মোটামুটি 50, 60, 70 বছরের জন্য চললো, মানে তোমার সরকারকে আর ওটা বানাতে হবে না, ঠিক আছে? যদি না বিহারের বিজেপি গভর্নমেন্ট হয় বা মধ্যপ্রদেশে বিজেপি হয়, যায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রিজ বানায়, ওটা বাদ দিলে। আর কিছু কিছু কাজ হয় উন্নয়নের কাজ, যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। তার মধ্যে রাস্তা একটা। রাস্তা আমি করে দিলাম মানে অনন্তকালের জন্য হয়ে গেল তা তো নয়। আজকে তুমি একটা রাস্তা করছো, ওতে গাড়ি ঘোড়া যাচ্ছে, বর্ষাকালে জল জমছে, সেই জলে পিচগুলো ক্ষয়ে যাচ্ছে, বা বিশেষ করে লরি ঢোকা, যে 4 চাকা 6 চাকা, এই 6 চাকার বা 8 চাকার যে লরিগুলো, সেগুলো প্রচুর রাস্তায় ড্যামেজ করে। তো এইগুলো হওয়ার জন্য কি, তুমি একটা রাস্তা করছো, রাস্তাটা ধরো 1 বছর, 1.5 বছর, 2 বছর ঠিকঠাক থাকলো, আস্তে আস্তে ওটা ড্যামেজ হতে শুরু করলো, আবার বানাতে হয়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার একটা জিনিস ভাবতে হবে, আমাদের সরকার কিন্তু পরপর রাস্তার কতগুলো পথশ্রী বলে প্রকল্প এনেছে। এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে যে জায়গায় খারাপ রাস্তা আছে সেগুলো একবারে ক্লিয়ার করা হয়। মানে একটা রাস্তা ধরো খারাপ হয়ে আছে, আরও 5টা রাস্তা খারাপ হয়েছে, এরকমভাবে 10টা রাস্তা একবারে জমলো একটা পথশ্রী প্রকল্পের মাধ্যমে। পশ্চিমবঙ্গে ধরো একবারে 10,000 কিলোমিটার রাস্তা সারাই হয়ে গেল, এই প্রসেসে হয়। তো সেই প্রসেসে কোথাও গিয়ে হয়তো আটকে আছে, যেটা পরের স্টেপে ন্যাচারালি হয়ে যাবে। কিন্তু আমি এটা কোথাও বলবো না পশ্চিমবঙ্গের কোনো রাস্তা খারাপ নেই। আমরা আসার আগে রাস্তাটাই ছিল না, আমরা আসার পর রাস্তাটা হয়েছে, তাই রাস্তাটা খারাপও হয়েছে, এবং আমরাই সেটা রিপেয়ার করবো, এই ভরসা মানুষের আছে। তাই মানুষ আমাদের অভিযোগ জানায়, কিন্তু ভোটটাও দেয়। সাধারণ মানুষের সাথে তৃণমূলের সম্পর্কটা হচ্ছে মা আর সন্তানের, এটা আপনাকে বুঝতে হবে। আমরা হচ্ছি সেই সন্তান। মা আপনি অন্যায় করলে আপনাকে কান মুলতো, আপনাকে 2টো চড় মারতো, কখনো কান ধরে উঠবোস করাতো, কিন্তু সেই মাই দুপুরবেলা আপনাকে ভাতটা বেড়ে খাওয়াতো। আর ওই বাইরের প্রতিবেশী কাকু যদি কিছু, ওই ছেলেটা কানমোলা খেয়েছে দেখে বাইরে থেকে চিৎকার করে বলে, এ বাবা কানমুলে দিয়েছে, ওইটা বুঝতে পারছে না আলটিমেটলি ও মা, প্রতিবেশীর কথা শুনবে না, সন্তানের পাশেই থাকবে। ওই জন্য দেখুন এত কিছু সারা বছর অভিযোগ, এত গল্প, সিপিএম বিজেপি সেই প্রতিবেশী কাকিমার মতো চিৎকার করে যাচ্ছে, এ বাবা মার খেয়েছে বলে যাচ্ছে, কানমুলে দিয়েছে বলে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি যখন দেখছে সেই মাই দুপুরবেলা মাছের ঝোল ভাতটা বেড়ে পাখার হাওয়া করতে করতে সন্তানকে খাওয়াচ্ছে, মানে এরকম ভোটের রেজাল্টের দিনের ফলাফল, সেই দিনকে ওরা ঘরে ঘরে খিল দিয়ে বসে আছে।